তার মাধ্যমে নাকি সে ইরফানের ফোন নম্বর জোগাড় করে ফেলেছে। আর মেহজা এতগুলো দিন এক বিল্ডিংয়ে থেকে তা করতে পারল না। চমকের ভাষ্যমতে মেহজা নাকি সব দিকেই অপটু। মেহজা অপেক্ষায় আছে পরীক্ষার ফলাফল প্রকাশের দিনের জন্য। সে খারাপ করুক বা ভালো করুক, যাই করুক না কেন, চমকের রেজাল্টটা যে খারাপ হবে সেটা সে ভালো করেই জানে। আজ বিকেলে একটু গুলশানের একটা রেস্তোরাঁয় যেতে হবে তাকে। অনার জন্মদিনের ট্রিট আছে। তবে প্রথমে তাকে উপহার কিনতে যেতে হবে। প্রথির একটা পরিচিত শপ আছে, সেখান থেকেই কিনবে। প্রথিকে বলা হয়েছে সেই শপে সময় মতো চলে যেতে। কালো কামিজটা পরে চুলগুলো ক্লিপ দিয়ে বেঁধে নিল মেহজা। যা গরম পড়েছে, চুল ছাড়ার কোনো মানেই হয় না। চুল ছাড়লে ঘামে গরমে একাকার অবস্থা। মায়ের কাছে বলে সে বাসা থেকে বের হলো। অপেক্ষা করলো লিফটের জন্য। প্রথমে খেয়াল না করলেও লিফটে উঠতে ইরফানের দেখা পাওয়া গেল। ইরফান তার দিকে তাকিয়েই ছিল। চোখে চোখ পড়তে কিছুটা বিব্রত হয়েছে বলা যায়। মেহজা এক পাশে চুপটি করে দাঁড়িয়ে রইল। ইরফান বলল, কি খবর? তোমাকে তো আজকাল দেখা যায় না। খবর মোটামুটি। দেখা না যাওয়ার কারণ এখন আমি ভীষণ ব্যস্ত। যেমন? কাজ আছে নানান, তাছাড়া কোচিং করছি। মেডিকেল? হুম। মেহজার মুখটা মলিন হয়ে গেল। ইরফান খেয়াল করলো সেটা। মৃদু হেসে বলল, মনে হচ্ছে তুমি কিছুটা আপসেট হয়ে পড়েছো এই কথা বলায়। না আসলে হ্যাঁ, ইরফানের দিকে মুখ করে সে বলল, বাবার ভাইয়ার চাপে পড়েই করতে হচ্ছে। আমি জানি ওসব মেডিকেল কলেজ আমার জন্য না। তবে কোনটা তোমার জন্য? কার্জন হল, টিএসসি, মধুর ক্যান্টিন, সিভি চত্বর, এইসব সুন্দর স্থানগুলো। ঢাবি? হুম। এবার খুব উচ্ছ্বাসিত লাগলো মেহজার গলা। ইরফান বলল, আমি মনে করি মন যা চায় তার পেছনে ছোটা বেস্ট হবে। আফসোস বোঝো তো, একটা যন্ত্রণা হলো এই আফসোস। আজ অন্যের জন্য নিজের ইচ্ছাকে মাটি চাপা দিলে কাল যখন সেই ইচ্ছাটা পূরণ হবে না তখন কি করবে? আমি একটা বই থেকে এটা শিখেছি যে কখনো একটা স্বপ্নের জন্য অন্য স্বপ্নকে ছেড়ে দিও না, কারণ অপশন থাকা দরকার। যখন তোমার স্বপ্ন বেশি থাকবে তখন তুমি সেই উদ্যমে চলবে। এটা না হলে ওটা তো হবে। যদি একটাতেই পড়ে থাকো তবে দেখা গেল বাকিগুলো তো হলোই না, সেটাও হবে না। হবে না কারণ ওই যে আফসোস করে আর ভাবতে ভাবতেই জীবন পার করবে। ভাবনাটা কেমন বলি? ভাবনাটা হলো এই যে বাদ দিলাম, পরে যদি আফসোস করি, এমন টাইপ। মানে তোমার কাছে মনে হচ্ছে তুমি আফসোস করবে, কিন্তু তুমি অলরেডি আফসোস করছো। আরেকটা ব্যাপার হলো যে এটা তোমার নিজের ইচ্ছা নয়, নিজের স্বপ্ন নয়। নিতান্তই চাপে পড়ে এটার পেছনে সময় ব্যয় করছো। তাতে তোমার এটার প্রতি অনীহা কাজ করবে। তুমি ইচ্ছা করে এটার মধ্যে নিজের সর্বোচ্চ চেষ্টা তো দূরে থাক, সর্বনিম্নটাও দিবে না। এখানেও লস। আর মেডিকেলে সেকেন্ড চান্স আছে, তবে ঢাবিতে নেই। আমার মনে হয় তোমার মাইন্ড সেট আপ আরও স্ট্রং করতে হবে। তোমাকে এটা শিওর হতে হবে যে তুমি করবে কি। প্রথমেই তোমার লক্ষ্য থাকবে নিজের পছন্দনীয় জিনিসটি হাতে তুলে নেওয়া। তারপর সলিউশন এমনিই পেয়ে যাবে। কিছু করার আগে কিছু ভাবতে হবে। আমার মনে হয় তোমার ইমা মিস এই ব্যাপারে তোমাকে সাহায্য করতে পারবে। হাতে সময় কম, তাই যা করার দ্রুত করবে। কথা বলতে বলতে তাদের লিফট যে কখন থেমে গেছে সেই খেয়ালই ছিল না। মেহজা খুব মন দিয়ে ইরফানের প্রত্যেকটা কথা শুনেছে। তার কাছে এই মুহূর্তে ইরফানকে দুনিয়ার সবচেয়ে ভালো মনের মানুষ মনে হচ্ছে। ইরফান চলে গেল। সে কেবল তার যাওয়ার পানেই চেয়ে থাকে। এই চাওয়ার কোনো শেষ নেই। শপে এসে বেশ কিছু শোপিস দেখার পরেও আহামরি পছন্দ কিছু হচ্ছিল না। শেষে তারা পেইন্টিং সেকশনের দিকে গেল। এবার মন মতো লাগলো সব কিছু। মেহজা একটা সুন্দর পেইন্টিং নিল। একজন নারী জানালার ধারে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে উৎকণ্ঠা। কারো দেখা পাওয়ার জন্য আকুলতা প্রকাশ পাচ্ছে। মেহজার মনে হলো এটা সে নিজেই। ইরফানকে দেখার জন্য সেও তো এমন করে। জানে উপর থেকে ইরফানকে স্পষ্ট দেখা যাবে না, তবুও পিঁপড়ের মতো আকৃতিটা দেখতেও তার ভালো লাগে।
নীল রঙের বিএমডব্লিউটা যখন গেট দিয়ে ঢুকতে যায় তখন তার মনটা কেমন আনচান করে। এত সুন্দর চিত্র, প্রতি নীল একটা ঘড়ি এবং সানগ্লাস সেট। সব থেকে বের হওয়ার পর তারা যখন উবারের জন্য অপেক্ষা করছিল তখন তাদের সামনে একটা ছেলে এসে দাঁড়ায়। মেহজার দিকে তাকিয়ে ছেলেটা এক গ্লাস হাসে। মেহজা হঠাৎ ভুরুকুচকে তাকায় থাকে। প্রথি বলল, কি ব্যাপার, আপনি কে? আপনাকে বলার প্রয়োজন বোধ করছি না ম্যাম, তবে দরকার আছে ওনার সাথে। শেষ কথাটা মেহজাকে ইঙ্গিত করে বলা হলো। মেহজা বলল, কি দরকার? আপনি মেহজা? জি, আপনি আমার নাম জানেন কিভাবে? শুধু নাম না, ঠিকানাও জানি। তাই নাকি? তা কিভাবে? ও, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না, আমি অয়ন। ওই দিন আপনি যে ভদ্রলোককে ওয়াশরুমে যেতে সাহায্য করেছিলেন, আমি তার ছেলে। মেহজা এবার চিনতে পেরেছে, তবে তার নামে নয়, করিমুল্লাহ মোর্শেদের কথা বলতে চিনেছে। তিনিও সেদিন তার ছেলের কথা বলেছিল, তবে নামটা বলেনি। মেহজা বলল, আঙ্কেল কেমন আছেন? ভালো আছেন? বাবা চাইছিলেন আপনি আমাদের বাসায় একদিন গিয়ে ঘুরে আসার জন্য। বাবা আমাকে সেই দিন আপনাকে দেখিয়েছিল, আপনি হয়তো খেয়াল করেননি আমাকে, কারণ আপনি ফটো সেশনে ব্যস্ত ছিলেন। আজ যখন দেখা হলো তখন আপনার সাথে পরিচয় হতে এলাম। আর আপনি যদি রাজি হন যে আমাদের বাসায় যাবেন, তবে বাসায়ও নিয়ে যাব। আপনি গেলে বাবা খুবই খুশি হবে। মেহজা একটু ইতস্তত বোধ করলো। বলল, এখন তো আসলে সম্ভব নয়, আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন আজ, তাকে সময় দিতে হবে আসলে। ইটস ওকে, নো প্রবলেম। আপনারা কোথায় যাবেন? না হয় আমি পৌঁছে দিলাম। তার দরকার হবে না, উবার ডেকেছি, এই এখন এলো বলে। আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? আমার আসলে ফোন নেই। সিরিয়াসলি, ফোন নেই? সত্যি নেই। কিছু মনে করবেন না, তবে আমার মনে হচ্ছে আপনি মিথ্যা বলছেন। মোটেও না, বিশ্বাস করা আর না করা আপনার ব্যাপার। ততক্ষণে উবার চলে এসেছে। কালো রঙের গাড়ি থেকে একটি লোক বের হয়ে এলো। প্রথি এগিয়ে কথা বলে নিশ্চিন্ত হলো যে এটা তাদের ডাকা উবার। মেহজাকে হাত নেড়ে ইশারায় গাড়িতে উঠতে বলে সে নিজেই উঠে পড়ে। মেহজা অয়নকে ছোট করে আচ্ছা, পরে কখনো দেখা হবে। বলে চলে গেল। অয়ন বেশ কয়েকবার পেছন থেকে ডাকে, মেহজা ফিরে তাকায় না। মেহজার বাসায় ফিরতে ফিরতে 8টা বেজে যায়। বাসায় এসেই খেয়াল করলো বাসার পরিবেশ অন্য দিনের তুলনায় অন্যরকম, স্বাভাবিক নয় আর কি। তার মা সোফায় বসে কার সাথে খুব ব্যস্ত হয়ে কথা বলছে, আর তার বাবা চোখ মুখ শক্ত করে বসে আছে। তাকে দেখেও যেন কেউ দেখলো না। দূরে ফ্লোরের এক কোণে কিছু কাগজপত্র নিয়ে রাদীপ বসে আছে। নিশ্চয়ই নতুন প্রজেক্টের কিছু কাজ করছে, তবে তার কাজে মন নেই। সে বেশ মনোযোগী হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। মেহজা তার মায়ের কথা কিছু শুনল না, কারণ সে আসতেই তিনি চুপ হয়েছেন এবং অপরপক্ষ থেকে কথা বলা শুরু হয়েছে। মেহজা খুলে সোজা ডাইনিং টেবিলের সামনে চলে গেল। সেখানে একটা চেয়ারে রাফসান বসে আছে, তার হাতে নুডলস ভর্তি বাটি, গপাগপ খেয়েই চলেছে। রাফসানের রান্না করার শখ, সে প্রায় সময় নানান নতুন রেসিপি ট্রাই করে। নুডলস যে কয়েক রকমভাবে সে রেঁধেছে। গ্লাসে পানি ঢালতে ঢালতে মেহজা রাফসানকে বলল, কি রে, কি হচ্ছে ওখানে? রাফসান মুখের খাবার শেষ করে বলল, তুই গিয়ে জিজ্ঞাসা কর। জিজ্ঞেস তাদের করার হলে তাদেরকেই করতাম, এখন আমি তোকে জিজ্ঞেস করছি, তুই বল। একটা ধামাকা হয়েছে বুঝলি। মেহজা কৌতূহল নিয়ে রাফসানের পাশে চেয়ার টেনে বসে, তারপর পানি পান করে বলল, বলতো। তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে, মনে হচ্ছে বিয়ে তোর এবার সত্যিই হবে। মানে ফাজলামি করিস না রাফসান। সত্যি, ভাইয়ারে জিজ্ঞাসা কর। চুপ কর বেয়াদব। আচ্ছা। রাফসান চুপ করে আবার খাওয়ায় মন দিল। মেহজার মনে হলো রাফসান মজা করছে না, সে সত্যি বলছে। মেহজা এবার কিছুটা মিয়ে গিয়ে বলল, রাফসান, তুই মজা করছিস না তো? একদমই না, আমি সেই মোডে নেই। আমার হজম করতে কষ্ট হচ্ছে। উফ, এটাতে হজমের কষ্ট হওয়ার কিছু নেই। বিয়ের প্রস্তাব আসতেই পারে, তবে আসল হজম না করার ব্যাপারটা হলো পাত্র যার থেকে প্রস্তাব এসেছে। কি বলছিস? কেন? পাত্রের মধ্যে কি সমস্যা? আরে না, পাত্র ফার্স্ট ক্লাস। আমি তো ভাবছি ওই রকম একটা মানুষের জন্য তোর মতো মেয়েকে কেন নির্বাচন করলো। কথা না পেঁচিয়ে বল, কে সে? তুই চিনিস তাকে?
আরে চিনব না কেন, উপরতলার ইরফান ভাই, তোর ম্যাডামের ভাই। মেহুজার সত্যি এবার বড় ধাক্কাটা খেলো ইরফান। কিভাবে? ইরফানের বাসা থেকে বিয়ের প্রস্তাব এসেছে শুনে মেহুজার কাছে তা মজা মনে হয়েছিল, তবে সেটা পরবর্তীতে সত্যি প্রমাণ হলো। মেহুজা রাফসানের থেকে শুনলো যে ইরফানের মা নাকি ছেলের জন্য মেয়ে খুঁজছেন। এখন জিজ্ঞেস করেছেন যে মেহুজাকে দিবে কিনা। মেহুজার মা আপাতত মেয়ের বিয়ের ব্যাপারে ভাবছেন না বলে জানালো। ইরফানের মা বলল, চাপ নেই, তাড়াহুড়োর দরকার নেই, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে। মেহুজা এই কথা শোনার পর থেকে ঘুরে আছে। তবে শুধু শুধু রাফসানের কথা বিশ্বাস করা যায় না। সে মাঝে মাঝে বড় ধরনের মজা করে বসে। মেহুজা 2-3 বার মায়ের আশেপাশে ঘুরঘুর করেছে, কিন্তু তার মা কিছুই বলল না। বাবা আর ভাইকে তো ভুলেও কিছু বলা যাবে না। কথাটা শোনার পর থেকেই তার মনের এক অংশ পুলকিত হয়ে উঠছে। সকালে ঘুম থেকে ওঠার পর সে নতুন আর একটা খবর পেল। রাফসান নিজেই বলল, বুঝছিস, একটা গড়বড় হয়ে গেছে। কিসের গড়বড়? মা তো তোকে বিয়ে দিবে না। আমার বিয়ে নিয়ে পড়ে আছিস কেন? তোর আর কাজ নেই? তোর রুমটা আমি স্টুডিও বানাবো ভাবছিলাম, তুই থাকতে তো আর সেটা হচ্ছে না। দিব এক থাপ্পড়, যা এখান থেকে। যাচ্ছি, বসে থাকছি না। তোকে জানাতে এসেছিলাম যে চমক আপা আসবে দুপুরে, তোর জায়গায় বিয়েটা সে করবে, বুঝলি? মানে? মানে আর কি, তুই তো বলছিস চলে যেতে। চলে যাই, তুই অন্য কারোর থেকে জেনে নিস। আরে প্রিয় ভাইটা আমার, রাগ করিস কেন? বল না। কি বলবো? বিয়ের ব্যাপারেই বল। ফুপু চমকের বিয়ে দিবে ভাবছেন। মা ফট করে বলল ইরফান ভাইয়ের জন্য বলে দেখলে কেমন হয়। তাই এখন ফুপুরা আসবে, ইরফান ভাইদের বাসায় মা যাবে, কথা বলবে চমক আপার ব্যাপারে। চমক চমক আপা এখানে থাকলে সুবিধা থাকবে, যে তাকে একবার দেখে গেলে, তাই তাকে নিয়ে আসছে। চমক রাজি? ওমা, রাজি মানে? সে মহাখুশি। ইরফান ভাই যে সুন্দর, রাজি না হয়ে উপায় আছে? মেহুজার কলিজা জ্বলে যাচ্ছে, হিংসা হচ্ছে ভীষণ। চমকটা তবে সঠিক চাল চেলেই দিল। মেহুজার সবচেয়ে বেশি রাগ হচ্ছে তার মায়ের ওপর। চমকের মা মেয়ের বিয়ে দিতে পারে তো সে কেন পারে না? বয়সে দুইটাই সমান। মেহুজার ইচ্ছে করছে কেঁদে কুটে সারা বাড়ি ফাটিয়ে ফেলতে। রাফসান চলে গেল। মেহুজা বিছানায় গড়াগড়ি দিতে থাকে। এখন সে কি করবে? যদি চমককে তাদের পছন্দ হয়ে যায়, ইরফানের যদি চমককে পছন্দ হয়, না না না, সে কখনো এরকম হতে দেবে না। তাকে কিছু করতেই হবে। চমকরা এসেছে, 20 মিনিট হয়ে গেছে। চমকের মা বেশ খুশি। ভাবির সাথে বসে আলাপ করছে যে কিভাবে কি বলবে ইরফানদের। চমককে বারবার বলছে তাদের সামনে কিভাবে যেতে হবে। অবশ্য চমক আরও এক ধাপ উপরে। সে এখানে একেবারে বিয়ের সাজ দিয়ে বসে আছে। মেহুজা বুঝে পাচ্ছে না এখনই এত সাজার কি আছে। তারা তো এখনও তাকে দেখতে আসবে কিনা সেটাই নিশ্চিত করলো না, আরও এখনই সেজেগুজে বসে আছে। একটা ফালতু মেয়ে। মেহুজা চোখমুখ কুঁচকে ফেলল। মেহুজার ফুপু তাকে ডেকে বলল, শোন, তুই এখন তোর ম্যামদের বাসায় যা। তোর মা কাচ্চি বিরিয়ানি রান্না করেছে, তুই এক বক্স সেখানে নিয়ে যা। তারপর বেশ কিছুক্ষণ কাটিয়ে দিবি। চমক এরপরে যাবে তোকে ডাকতে। ওকে বাসার ভেতরে ঢুকাবি, কিন্তু তোর ম্যামের ভাইয়ের সামনে ওকে যে কোনোভাবেই হোক নিয়ে যাবি। একটু দেখাদেখি হোক, তারপর মন গেলেই বিয়ে পাকা হবে। মেহুজা তবদা খেয়ে গেল। তার ফুপু এত বড় মাস্টার মাইন্ড, এমন একটা পরিকল্পনা সে কিভাবে করল? ফুপু যদি জানতেন যে ইরফানের মা মেহুজার জন্য প্রস্তাব রেখেছেন, তাহলে কখনোই মেহুজাকে সেই দিকে পাঠাতেন না। তবে তার মা মেহুজার ব্যাপারটা তাকে জানায়নি, যার ফলে সে মেহুজাকে নিয়ে চিন্তা করছেন না। মেহুজা হাতে একটা বড় একটা ঢাকনাযুক্ত বাটি নিয়ে দাঁড়িয়ে আছে ইরফানদের বাসার সামনে। অন্য সময় হলে সে হাসতে খেলতে প্রবেশ করত, তবে এখন সে যেতে চাইছে না, কেবল একটা কারণেই। চমককে সে ইরফানের সামনে নেবে না। তার বন্ধুর মতো বোনটা যে এখন তার চোখের বালি হয়ে উঠবে, তা সে ভাবতেও পারেনি কখনো। তবে আর কিছু নেই, এখন কিছু পেতে হলে কিছু হারাতেও হবে। মেহুজা বেশ কিছু পরিকল্পনা করেছে, দেখা যাক সেই হিসেবে কাজ কতটা এগিয়ে যায়। কলিং বেল বাজতেই
ইরা গিয়ে দরজা খুলল। মেহুজাকে দেখে ভীষণ মিষ্টি এক হাসি দিয়ে বলল, আরে মেহেজা, কতদিন পর এলে? তুমি তো ভুলেই গেছো আমাদেরকে। না আপু, আসলে পরীক্ষার প্রেসারে ছিলাম তো, তাই সময় পাইনি। থাক, এটা একটা ডাল ভাত অজুহাত। পুরনো হয়ে গেছে, যুগ যুগ ধরে চলছে। আসো, ভেতরে আসো। এসেছো যখন আমাদের সাথে দুপুরে খাবে। মেহুজা ভেতরে ঢুকলো। আজ তার মোটেও থাকতে ইচ্ছে করছে না, থাকলে তো চমক এসে পড়বে, চলে গেলে আবার ফুপু চেঁচামেচি করবে। কি একটা সংকটপূর্ণ অবস্থা। মেহুজা ইরাকে হাতের বাটিটা দেখিয়ে বলল, আম্মু কাচ্চি রান্না করেছেন, আপনাদের জন্য দিলেন। তাই নাকি? কাচ্চি আমাদের সবার বেশ ভালো লাগে। মজার ব্যাপার হলো, দেশে আসার পর কিন্তু আমার একবারও কাচ্চি খাওয়া হয়নি। আজ তাহলে যাত্রা করা হবে। ইরা মেহুজার হাত থেকে বাটিটা নিয়েই অবাক হয়ে বলল, ইস, বেশ ভারী তো। তুমি এতক্ষণ যাবৎ এটা ধরে দাঁড়িয়েছিলে কিভাবে? ইরা বাটি নিয়ে ডাইনিং এর দিকে গেল। মেহুজা দাঁড়িয়ে হাত ঝাড়া দিল। আসলে এতক্ষণ সে যে ভাবনায় ছিল তাতে তার একটুও ব্যথার কথা মনে হয়নি, ব্যথা অনুভব হয়নি। কিন্তু সে কিছুক্ষণ আগেও দরজার সামনে এই বাটি নিয়েই বেশ কিছু সময় দাঁড়িয়েছিল। এখন ইরার বলাতে আপনা আপনি হাত ব্যথা কোথা থেকে দৌড়ে এসেছে যেন। ইরা মেহুজাকে ডেকে নিয়ে গেল তাদের রান্নাঘরের দিকে। দুপুরের রান্নাবান্নার আয়োজন তাদের প্রায় শেষের দিকে। বাড়ি খালি, আর কাউকে চোখে পড়ছে না। ইরা আর মাহিমা বেগম রান্না করছিলেন। মাহিমা বেগম মেহুজাকে দেখে একগাল হাসলেন, বললেন, কি খবর মামনি, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন আন্টি? হ্যাঁ মা, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিন তোমাদের বাসায় গিয়েছিলাম, তুমি ছিলে না তখন। আমরা যে গিয়েছিলাম, তুমি শুনেছো? জি আন্টি, শুনেছি। ও, তা কি বললো তোমার মা? আম্মু তো কিছু বলেননি, রাফসান বলল যে আপনারা গিয়েছেন। মাহিমা বেগমের চেহারা দেখেই বোঝা গেল তিনি তার কথায় বেশ আহত হয়েছে। এখন মেহুজা কি বলতো? সে কি বলে দিত যে বিয়ের কথা সে জানে? তাছাড়া এমন অগ্রিম বললে যদি তাকে বাজে ধরনের মেয়ে ভাবে, দরকার কি? অপরদিকে মাহিমা বেগম ভেবেছিলেন হয়তো মেহজার পরিবার মেহজার হাতে এভাবে খাবার পাঠিয়ে তাদের প্রস্তাব গ্রহণের ইঙ্গিত দিয়েছে। ইরা মায়ের এমন চেহারা দেখে চোখের ইশারায় স্বাভাবিক থাকতে বলল। মেহজার ভালো লাগছে না একটুও। চমক হয়তো চলে আসবে আর কিছু সময়ের মধ্যে। ইরফানকেও তো দেখা যাচ্ছে না। ইরফান না থাকলে অবশ্য ভালো হয়, চমকের সাথে দেখা হবে না। তবে ইরফানদের বাসায় এসে ইরফানকে দেখতে না পারার কষ্ট যে কতটা তা মেহজা ছাড়া আর কয়জন বুঝবে? মেহজা বলল, বাসায় আর কেউ নেই আন্টি? না, আমরা আসছি, আর ইরার বাচ্চারা ওদের নানার সাথে বাইরে গেছে, চলে আসবে কিছু সময়ের মধ্যে। ও, মেহজা লজ্জায় ইরফানের কথা বলার সাহস পাচ্ছে না, তাই চুপ করে আছে। কিন্তু মুখভঙ্গি এমন, সে কথা বলতে চাইছে কিন্তু পারছে না। ইরা তার ভেতরকার কথা জানালো কিনা বোঝা গেল না, তবে সে ফট করে বলে উঠল, ইয়া সাদে গেছে সেই কখন, এখনো আসছে না কেন মা? কি জানি, কল করে দেখো। মোবাইল রুমে রেখে গেছে। চলে আসবে, হয়তো নতুন গাছগুলো লাগাচ্ছে। ইরফান ছাদে শুনে মেহজার বেশ আনন্দ হলো। ছাদে এই সময় বেশি কেউ থাকে না। এখন সে গেলে হয়তো দুদণ্ড ইরফানের সাথে বসে কথা বলতে পারবে, তাকে দু চোখ ভরে দেখতে পারবে। মেহজার চলে যেতে ইচ্ছে করছে, এমন সময় কলিং বেল বেজে ওঠে। ইরা বলল, ইয়াস এসেছে হয়তো, আমি গিয়ে দেখি। ইরা আবারও দরজা খুলতে গেল। কিছুক্ষণ পর সাথে করে চমককে নিয়ে এলো। মেহজাকে বলল, তোমার বোন এসেছে মেহেজা, তোমাকে নাকি ডাকছে তোমার মা। ও তাই, চল চল বাসায় যাই। চমক কেমন করে তাকালো মেহজার দিকে, যার অর্থ, তোকে যেভাবে কাজ করতে বলেছে তুই সেভাবে কর, আমাকে নিয়ে ফিরে যাচ্ছিস কেন? মেহজার বেশ রাগ হলো, তবুও করার যেহেতু কিছু নেই আপাতত, তাই সে চুপ করে গেল। তবে মেহজা যখন বলেই ফেললো চলে যায়, তখন তো আর বসে থাকা যায় না। অগত্যা চমককে নিয়ে হাঁটা ধরলো, কিন্তু
ইরা থামিয়ে দিল, বলল, কি করছো হ্যাঁ? মেহমান মানুষ এসেছে, তুমি তাকে এভাবে নিয়ে যাচ্ছ কেন? দুজন খেয়ে যাবে, এত তাড়া কিসের? তুমি এসেছো মাত্র 10 মিনিট হয়েছে, এখনই কি দরকার? মেহজার হয়ে চমকি জবাব দিল, গলার স্বর বেশ নরম করে ভালো লক্ষ্মী মেয়ে সেজে সে বলল, আপু আসলে মামুনি দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকছেন। ও এই ব্যাপার, খাবার খেতেই তো ডাকছে। তোমরা এখানে খাবে? খাবার খাওয়া নিয়ে এত কথা, কোথায় খেলে সেটা ফ্যাট না। ইরার কথা শুনে চমক মৃদু হাসে। সে তাড়া দেখিয়ে বলল, না ফুপুরা আছেন, সবাই মিলে একসাথে খাবার খাবো বলেছিলাম। এখন না গেলে কেমন দেখায়? ফুপু রাগ করবেন। আমরা এখন যাচ্ছি আপু, পরে আবার একদিন এসে খেয়ে যাব। ইরাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে চমকের হাত ধরে টেনে নিয়ে যায়। চমক মেকি হাসি দিয়ে মেহজার সাথে সেখান থেকে চলে আসে। তারপর বাসা থেকে বের হয়ে সে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে মেহজার প্রতি। মেহজা তাকে ভোলাতে বলল, আরে বেকুব শোন, তোকে নিয়ে এসেছি ভালো করেছি। ইরফান ভাইয়া নেই তো বাসায়, তুই শুধু শুধু ওদের সাথে বসে কি গল্প করবি? তোর তো দরকার ইরফান ভাইয়াকে। তার চেয়ে ভালো হয় এখন খেয়ে একটা ঘুম দে, বিকেল বেলায় না হয় মা গিয়ে কথা বলবে। আন্টি আর ইরাপু তো তোকে দেখেছি, তাদের পছন্দ অপছন্দ তো এই কিছু সময়ের মধ্যে হয়েও গেছে হয়তো, খামোখা চিন্তা করিস না। চমককে আরো নানানভাবে ভুলিয়ে বাসায় আসার পর ফুপুকেও বেশ কিছু কথা বলে বোঝাতে হয়েছিল। মেহজা যার ফলে বেশ টায়ার্ড হয়ে পড়ে। তবুও তার টায়ার্ড হলে তো চলবে না, দ্রুত গোসল সেরে ভেজা জামা কাপড় নিয়ে সে ছাদে গেল। যদিও বারান্দাতে তা দিতে পারত, তবুও সে এক ঝলক ইরফানকে দেখতে ছাদে গেল। ইরফান এতক্ষণে আছে কিনা সে জানে না, তবে সে বেশ মনে আশা নিয়েই ছাদে গেল। আর তার ভাগ্যও সুপ্রসন্ন ছিল। ছাদে গিয়ে সে ইরফানের দেখা পেল। হাতে পায়ে কাদামাটি ছড়িয়ে ছিটিয়ে আছে। তার হাতে একটা ছোট গোলাপের চারা। সেটা কোথায় লাগাবে এটাই দাঁড়িয়ে ভাবছিল, কারণ টব আর বাকি নেই। এখন সে জায়গাটা কি করবে? মেহুজাকে দেখে সে হেসে ফেলল। আরে মেহেজা নাকি এই সময় ছাদে? মেহুজা হাতের বালতিটা দেখিয়ে বলল, জামা কাপড় রোদে মেলতে এসেছিলাম। ও সরি, আমি আসলে খেয়াল করিনি তোমার হাতের বালতিটা। কোনো ব্যাপার না। মেহুজা একপাশে গিয়ে জামা কাপড়গুলো মেলতে থাকে আর বারবার আর চোখে ইরফানের দিকে তাকায়। ইরফানকে বেশ ভাবুক লাগছে, কারণ সে এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর কি যেন ভাবছে। মেহুজা জামা কাপড় মেলে দেওয়ার পর খালি বালতিটা হাতে নিয়ে ইরফানের দিকে এগিয়ে গেল, বলল, কি ভাবছেন ভাইয়া? ইরফান যেন ঘোর কেটেছে এমনভাবে চমকে গেল। তারপর মেহুজার দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, আসলে এই গোলাপ গাছটা কোথায় রোপণ করব বুঝতে পারছি না। টব একটা কম, তাই এটার এখনো কোনো ব্যবস্থা করতে পারিনি। ও টব লাগবে, আগে বলতেন। আমার একটা খালি টব পড়ে আছে, একবার ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম, হয়নি, মরে গেছিল। এখন থেকে এটা খালিই পড়ে আছে, আমি এনে দিচ্ছি, আপনি অপেক্ষা করুন। মেহুজার টব আনতেই যাচ্ছিল, ইরফান কিছু একটা ভেবে তাকে পেছন থেকে ডেকে বলল, শোনো, গাছটা বরং তুমি নিয়ে যাও, কষ্ট করে টব আনা লাগবে না। আমি নিব, কিন্তু গাছটা তো আপনার। সমস্যা নেই, মূলত এটা রোপণ করারই চিন্তা ছিল। আমি আরও বেশ কয়েকটা লাগিয়েছি, আমার অনেক আছে, তুমি বরং নাও। আমি একটু দেখি তুমি কেমন পরিচর্যা করতে পারো। তুমি বরং গাছে ফুল আসলে আমাকে একটা দিও। সত্যি নিব। না, মিথ্যেই নাও। ইরফান হেসে গাছটা মেহুজার হাতে ধরিয়ে দিল, তারপর বলল, যাক, অবশেষে কাজ শেষ, এবার আমি মুক্ত। যা অবস্থা হয়েছে, উফ, এক্ষুনি শাওয়ার নিতে হবে। এই বলে নিজের টি শার্টটা ঝাড়তে থাকে। মেহুজা ইরফানের দিকেই তাকিয়ে থাকলো। কড়া রোদের মধ্যে ইরফানের ঘরমাক্ত মুখটা যেন চকচক করছে। ইচ্ছা করছে নিজের ওড়না দিয়ে তার মুখেই সেই ঘাম মুছে দিতে। হঠাৎ ইরফান তার দিকে তাকায়।
এতে দুজনের চোখে চোখ পড়ল। মেহজা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। ইরফান বলল, কি বাসায় যাবে তো নাকি? হ্যাঁ, বাসাতেই যাচ্ছি। চলো একসাথেই যাই। দুজনে লিফটে উঠল। ইরফান চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। মেহজাও তাই, আর কিছু আগ বাড়িয়ে বলল না। ইরফানদের ফ্লোর আসতেই ইরফান নড়ে চড়ে দাঁড়ায়। এক ঝলক মেহজার দিকে তাকিয়ে বলে, তোমার শ্যাম্পুর ঘ্রাণটা বেশ তো, আমার কেমন নেশা হয়ে যাচ্ছে। মেহজা এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তারপর তাকে আরো অবাক করে দিয়ে ইরফান তার দিকে একটু ঝুঁকে চুলের কাছে নিজের মুখটা এগিয়ে নিয়ে ঘ্রাণ শুকে বলল, বেশ রিফ্রেশিংও বটে। তারপর সে তার মতো লিফট থেকে বেরিয়ে গেল। আর মেহজা শূন্য মস্তিষ্কে তার যাওয়ার দিকে অপলক তাকিয়ে রইল। ইরফানের দেয়া গাছটা বাসায় আনার পর বেশ ঝামেলায় পড়তে হয়েছে তাকে। একবার মা জিজ্ঞেস করলো কে দিয়েছে, একবার চমক জিজ্ঞেস করলো, একবার ফুপু বলল। সবাইকে জবাব দিতে দিতে তার বিরক্তি এসে গেছে। তবে সে এটা একবারও বলল না যে গাছটা ইরফান দিয়েছে। সে বলল, তনুশ্রী দিয়েছে। মেহজা বেশ যত্নের সাথে ভালোবাসার সাথে গাছটা রোপণ করলো। ইরফানের দেয়া প্রথম উপহার। ইস, ইরফান তখন কি বলেছিল? একটা ফুল দিতে। সেটা না বললেও হতো। মেহজা তো সেই কবে থেকে অপেক্ষায় ছিল ইরফানকে গোলাপ দেওয়ার জন্য। আর তারপর লিফটে কি বলেছিল? না থাক, সেই কথাটা মনে পড়লে এখন আর ঘুম হবে না। লজ্জা লাগছে কেন এই কথাটা ভাবতেই। মেহজা বিছানায় শুয়ে শুয়ে ইরফানকে নিয়েই ভাবতে থাকে। তখনই রুমে চমক এলো। এসেই বলল, মেহু, মামনি ওনাদের বাসায় যাচ্ছেন। ওনাদের আবার কাদের? আরে বুঝিস না নাকি, তোর হবু দুলাভাইয়ের বাসায় যাচ্ছে। মেহজার এত রাগ উঠল, মানে তার শরীর রীতিমতো জ্বলে যাচ্ছে। তার মনের ভেতর থেকে আরেক জাহাজ বলে উঠল। ঢং দেখলে বাঁচি না। ইরফানদের বাসায় মেহজার মা যাওয়ার পর থেকেই ফুপু আর চমক মেহজার মাথা খেয়ে ফেলছে। একবার এটা জিজ্ঞেস করছে তো একবার ওটা। ফুপু জিজ্ঞেস করছে, ছেলে মদ গাঁজা খায় নাকি? চমকও জিজ্ঞেস করছে, আগে রিলেশনে ছিল নাকি? তাদের প্রশ্ন দেখে মেহজার এমন অবস্থা হয়েছে যে তার ইচ্ছা করছে চিৎকার করে বলতে। পর্বতে আমাকে এত কথা জিজ্ঞেস করছিস কেন? আমি কি তার পরিবার নাকি? এমন ভান করছিস দুজন মিলে, মনে হয় তার সাথে বছরের পর বছর সংসার করেছি। মেহজা বসে আছে তার মায়ের সামনে। মা থমথমে মুখ করে আছে সেই কখন থেকে। মেহজারও একটু খারাপ লাগছে। একটু আগেই ফুপি চমককে নিয়ে চলে গেছে। যাওয়ার আগে বেশ কিছু কথা শুনিয়ে দিয়ে গেছে মেহজার মাকে। মেহজার মা ননদের মুখের উপর কোনো কথা বলল না। ফুপি যতটা না খুশি হয়ে এসেছিলেন তার চেয়েও বেশি রাগ আর অসন্তুষ্টি নিয়ে বিদায় হলেন। মেহজার ফুপির উপর ভীষণ রাগ হচ্ছে। মায়ের সাথে করা ফুপির এমন শক্ত আচরণ সে সহ্য করতে পারেনি। তখন মেহজার মা ইরফানদের বাসায় কি কথা বলেছেন তা মেহজা জানে না। তবে এতটুকু বুঝতে পারলো যে ওপাশ থেকে ভালো সংকেত আসেনি। ফুপি আর মা রুমে বসে কি কথা বলেছে সে তার কানা কড়িও জানে না। ফুপি বের হলো বেশ রাগী চোখ মুখ করে। তাকে দেখে মনে হচ্ছে কেউ তার মাথার উপর দিয়ে রোলার কোস্টার চালিয়ে নিয়ে যাচ্ছে। ফুপি এসে মেহজার দিকে একটা কড়া দৃষ্টিতে তাকায়, যা মেহজার চোখ এড়ায় না। ফুপি চমককে বলল, তৈরি হয়ে আয় এক্ষুনি, আমরা বাসায় যাব। চমকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে এমন অবাক হয়ে তাকায় বলল, হঠাৎ বাসায় যাব কেন? একটা থাপ্পড় দেব, পিয়াদব মেয়ে, যা বলছি তা কর। ফুপির রাগী মুখ দেখে চমক আর কথা বলল না। তার মায়ের রাগ জেদ থেকে ভালো আর কে চিনবে। ফুপি তখন চলে যাচ্ছিল। মেহজার মা বেশ অনুনয় বিনয় করে আটকানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। ফুপি বলল, ভাবি, এত সুন্দর করে ডেকে এনে এমন অপমান না করলেও পারতেন। আমার ভাইয়ের কথা আর কি বলবো, বউকে এত বেশি লাই দিয়ে উপরে উঠিয়েছে যে এখন তাদের আর কোনো কিছুতেই চিন্তা ভাবনা করা লাগে না। ফট করে একটা বলে তারপর সেটা করার জন্য উঠে পড়ে লাগে।
একটা মানুষকে সেই কাছে টেনে আনলে তারপর হঠাৎ করে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, তুমি তোমার মেয়েকেই বিয়েটা দাও। ফুপি এতগুলো কথা বলে চমককে টানতে টানতে নিয়ে গেল। চমকের কান্না করার অবস্থা। সে একটু আগেও বসে প্ল্যান করেছিল বিয়ের দিন কোন কোন গানে নেচে এন্ট্রি করবে। মেহজা তখনকার কথাগুলো ভাবছিল এতক্ষণ। মায়ের দিকে তাকিয়ে দেখলো সে আগের মতোই চুপচাপ বসে আছে। তাই সে আর বসে না থেকে উঠে নিজের রুমে গেল। তারপর দরজা বন্ধ করে সে একটা গান ছেড়ে ধীরে ধীরে হাত পা ছড়িয়ে নাচতে থাকে আর আয়নার সামনে দাঁড়িয়ে নানান অঙ্গভঙ্গি করতে থাকে। তারপর একটা হালকা হলুদ রঙের 3 পিস পরে একটু সেজে নিল। চুল বাঁধতে তাকে খোলা চুলে সুন্দর লাগে, তবে সে চুল খোলা রাখলো না, বরং বেশি করলো, কারণ আজ বেনিতেই বেশি ভালো লাগবে। আজ তার খুশির দিন, তাই সে কেবল নিজেকে খুশি করবে, অন্য কাউকে খুশি করার কোনো দরকার নেই। আজকে সাজ নিজের জন্য। তারপর শেষবার নিজেকে আয়নায় দেখে নিয়ে গুনগুনিয়ে গাইতে লাগলো, कोई कैसे उन्हें ये समझाए, सजनिया के मन में अभी नकार है, जाने बर्मा घोड़े पे क्यों सवार है, जाने बर्मा घोड़े पे क्यों सवार है। তারপর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। তার কোচিং শুরু হতে আর 30 মিনিট বাকি আছে। মা তাকে দেখে বলল, কোচিংয়ে যাচ্ছিস? আজকে আসতে একটু দেরি হবে। কেন? টিএসসি যাব। মেয়েকে কিছু বলবে ভেবেও আর কিছু বলল না। সাবিনা বেগম তার মন মেজাজ ভালো নেই। এই মুহূর্তে চুপচাপ থাকলে বা একটু ঘুমিয়ে নিলেই ভালো হবে। তিনি বললেন, সন্ধ্যার বেশিক্ষণ পর বাইরে থাকা চলবে না, তোর বাবা জানলে কিন্তু বকা দিবেন। আচ্ছা। মেহজা বাসা থেকে বের হয়ে ভাবতে থাকে, মা এত শান্ত কিভাবে থাকতে পারছে। স্পষ্ট বোঝা যাচ্ছে সে রেগে আছে, তবু এত ঠান্ডা ব্যবহার কিভাবে করছে। অন্য সময় তো সে আর কারো উপর না হলেও মেহজার উপর রাগ ছাড়ে, আজ সেটাও করছে না। যাই হোক, মেহজা এত ভাবলো না। আজকে মন ভালো দিবস, এই দিবসে শুধু মন ভালোই হবে, উল্টাপাল্টা ভেবে মন খারাপ করা লাগবে না। কোচিং শেষে টিএসসিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে অনা আর প্রতীকে বিদায় দিয়ে মেহজা হাঁটা ধরল। রিক্সা পাওয়া যাচ্ছে না। রিক্সা আছে, যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই রিক্সা আছে, তবে যাত্রী সমেত। তাই উপায়ন্তর না পেয়ে হাঁটাই ধরতে হলো। একটু সামনে গেলেই হয়তো খালি রিক্সা পাওয়া যাবে। ফুটপাত ধরে হাঁটতেই খেয়াল করলো একটা গাড়ি তার পাশ দিয়ে বেশ ধীরে চলছে। মেহজার মনে হলো তাকে ফলো করছিল গাড়িটি, তাই সে দাঁড়িয়ে পড়ে। তখন গাড়িটিও থেমে যায়, যার অর্থ তার সন্দেহ ঠিক। সে নড়ল না, এমনভাবে দাঁড়িয়ে রইল যেন সে কারো অপেক্ষা করছে। গাড়িটিও একই জায়গায় স্থির থাকে। হঠাৎ গাড়ির দরজা খুলে একটা ছেলে বেরিয়ে আসে। ছেলেটিকে মেহজা চিনতে পারল। ছেলেটি অয়ন, ইরফানের ফুফাতো ভাই। মেহজা আর চোখে একবার তাকিয়ে অন্যদিকে দৃষ্টি তাক করে। তখন অয়ন এসে বলল, হাই মিস, চিনতে পারছেন? মেহজা প্রথমেই চিনতে পারে, তবে এখন একটু সময় লাগিয়ে অনেক কষ্টে মনে পড়ছে এমন ভান করে বলল, আপনি ওই লোকটা না যার সাথে কিছুদিন আগে রাস্তায় দেখা হয়েছিল? জি হ্যাঁ, তবে ওই লোকটা বলবেন না প্লিজ। আমাকে ছেলে বলা যায়, তবে লোকটা আসলে ঠিক বেমানান। সরি, এত কিছু ভাবিনি। সমস্যা নেই। আপনি এখানে কি করছেন? মেহজা বিরক্ত লাগলো। অযাচিত লোকের অযাচিত প্রশ্ন তার মোটেও ভালো লাগে না। তবুও ভদ্রতার খাতিরে বলল, ঘুরতে এসেছিলাম। তা দাঁড়িয়েছেন কেন? কারোর জন্য অপেক্ষা করছিলে? রিক্সার জন্য অপেক্ষা করছি। বাসায় যাবে তো? হ্যাঁ, বাসায় নয় তো আর কোথায় যাব? তুমি তাহলে আমার সাথে চলো। কেন? না মানে আমিও সেখানেই যাচ্ছি, মামার বাসায়। না, আপনি যান, আমি রিক্সা পেয়ে যাব। সন্ধ্যা নেমেছে আরও আগে, জায়গাটা অতটা সেফ না। তাছাড়া সেই তো বাসাতেই যাচ্ছ, আমার সাথে চলো, সময় বাঁচবে, রিক্সা ভাড়াও বাঁচবে।
মেহুজা চোখ ছোট ছোট করে বলল, আপনার কি মনে হয় আমি রিক্সা ভাড়া দিতে হিমশিম খাই? ছি ছি, আমি সেটা বলছি না, তুমি প্লিজ পজিটিভলি নাও। মেহুজা খেয়াল করলো ছেলেটা আপনি থেকে সরাসরি তুমিতে চলে এসেছে বেশ কিছুক্ষণ আগেই। গায়ে পড়া ছেলে ছাড়া অয়নকে সে আর ভালোভাবে নিল না। তুমি কি আমাকে ভরসা করতে পারছো না? অয়নের চোখে কাতরতা দেখা যাচ্ছে। মেহুজার মনে হলো ছেলেটা হয়তো একটু গায়ে পড়া, তবে বাজে ছেলে নয়। তাছাড়া ছেলেটার বাবাকে সে চেনে, ভদ্রলোকের ছেলে, ভদ্রলোকই হবে। আচ্ছা চলুন। অয়নের মুখটা আকস্মিক উজ্জ্বল হয়ে উঠল। সে দৌড়ে গাড়ির দরজা খুলে দিল। মেহুজা ধীরে সুস্থে গিয়ে বসল। অয়নও দ্রুত গাড়িটি উঠে পড়ল। তারপর গাড়ি স্টার্ট দিল। মেহুজা ততক্ষণে সিট বেল্ট বেঁধে নিয়েছে। সারা পথ অয়ন বকবক করতে থাকে, এই সেই নানান তথ্য দিতে থাকে নিজের সম্পর্কে। মেহুজা বুঝতে পারে অয়ন তাকে ইমপ্রেস করতে চাইছে, তবে যত যাই করুক সে তো অয়নকে না, অয়নের ভাইয়ের উপরেই ইমপ্রেসড হবে। অয়ন অত কিছু করছে কিন্তু মেহুজা মুগ্ধ হচ্ছে না। আর ইরফান কিছু না করলেও সে মুগ্ধ হয়। হয়তো এটাই ভালোবাসা। যাকে ভালো লাগে তার সবই ভালোবাসা, আর যাকে ভালো লাগে না তার কিছুই ভালো লাগে না। অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি আসতে মেহুজার চোখ ফের ইরফানের গাড়ির দিকে। গাড়িটাও বোধহয় মাত্রই এসে উঠেছে। তা দেখে মেহুজার কিছুটা ভয় হলো। এখন অয়নের সাথে দেখে ইরফান যদি তাকে ভুল ভাবে, যদি বাজে মেয়ে মনে করে, তার একদমই উচিত হয়নি অয়নের সাথে আসার। এখন সে আফসোস করছে কেন সে অয়নের সাথে এক গাড়ি করে আসতে গেল। অয়ন ইরফানকে দেখেই বলল, বাহ, আসতে না আসতেই ইয়াজ ভাইয়ের গাড়ির দর্শন হলো, এবার তারও দর্শন হবে। মেহুজা গাড়ি থেকে নামতে নিলেই অয়ন বলল, তুমি প্লিজ আমার জন্য অপেক্ষা করো, আমি গাড়িটা পার্ক করেই আসছি। মেহুজা কি করবে বুঝতে পারছে না। চলে গেলে বলবে মেয়েটা সুবিধাবাদী, কাজ শেষে তাই আর দাম দিচ্ছে না। আর অন্যদিকে ইরফান তাকে দেখলেই কিছু একটা ভেবে বসতে পারে, এই চিন্তাও হচ্ছে। উফ, আচানক মাথা ব্যথা শুরু হয়ে গেল তার। গাড়ি থেকে নেমে সোজা লিফটের সামনে গিয়ে দাঁড়ায়। দোটানায় পড়েছে সে। ভাবাভাবি করতেই সে সময় পার করে দিল। তার মধ্যেই সেখানে আগমন ঘটল ইরফান আর অয়নের। দুজনেই কি নিয়ে কথা বলছিল আর হাসছিল। মেহুজা সেদিকেই তাকিয়ে থাকে। অয়ন তার দিকে তাকিয়ে মিষ্টি হাসলো, যার অর্থ মেহুজা তার জন্য অপেক্ষা করতে সে খুশি। ইরফান মেহুজাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিও হলো না, অবাকও হলো না। সে একদম স্বাভাবিক। মেহুজা তাড়াতাড়ি লিফটে উঠে পড়ল। তখনই অয়ন দৌড়ে এসে ভেতরে ঢোকে আর কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, দেখছেন না আরো 2টা মানুষ আছে, তাদের জন্য একটু অপেক্ষা করবেন না নাকি? ইরফান কথাটা শ্রবণ করে, তাই সেও ভেতরে প্রবেশ করে বলল, ও অপেক্ষা করবে কেন? কথাটা বলে সে লিফটে 19-20 2টা বাটন চাপ দিল। এই ছোট ব্যাপারটাও মেহুজাকে মুগ্ধ করলো। সে খেয়াল করে কি সুন্দর মেহুজার ফ্লোরের বাটনে চাপলো। তার মুখে একটু হাসি ফুটলো। অয়ন্ত দেখে বলল, লজ্জা পাচ্ছেন কেন? ভাই কি আর জানে নাকি আমাদের মধ্যকার কথা? মেহুজা এই কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। তাদের মধ্যকার কথা মানে? ইরফানও কেমন বাঁকা চোখে তাকায়। অয়ন মেহুজার হাবভাব দেখে বলল, মানে আমাদের ব্যাপারটা। মেহুজা ক্ষিপ্ত স্বরে বলল, আমাদের ব্যাপার কি আবার? না না, মানে আমি বলতে চাইছি। চুপ থাকুন, উল্টাপাল্টা কথা বলছেন শুধু। ইরফান বেশ মনোযোগ দিয়ে দুজনকে পরখ করছিল। তারপর বলল, তোমরা পূর্ব পরিচিত? অয়ন চট করে জবাব দিল, হ্যাঁ, আগেই পরিচয় ছিল। ও। ইরফান তেমন একটা ঘাটল না। দরকার কি অন্যের ব্যাপারে কথা বলার? মেহুজা কড়া চোখে অয়নের দিকে তাকিয়েছে। ইচ্ছে করছে লিফট থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে। ইরফান মেহুজার দিকে তাকায়। মেহুজাও অয়নের মুখ থেকে চোখ সরিয়ে ইরফানের দিকে তাকাতেই চোখে চোখ পড়ে। ইরফান তার দিকেই তাকিয়েছে। মেহুজা লজ্জা পেল। সে চোখ সরিয়ে নিলেও ইরফান তাকিয়ে থাকে। এরপর আর কেউ কোনো কথা বলল না। অয়ন বেশ কয়েকবার মেহুজার দিকে তাকায়, তাই ইরফান দেখল
তবে কিছু বলল না। মেহজাদের বাসার সামনে লিফট আসতেই মেহজা দ্রুত লিফট থেকে নেমে পড়ল। অয়ন কিছু বলতে নিলেও সে শুনল না। তার আপাতত বুক কাঁপছে, পানি দরকার। এক্ষুনি পানি পান না করলে বাঁচা মুশকিল। রাতে মেহজা পড়ার টেবিলে বসে কোচিংয়ের পড়াগুলো দেখছিল। হঠাৎ তার মা এসে বলল, ইরা এসেছে, তোকে ডাকছে। কেন? জানি না, ওদের বাসায় যেতে বলেছে। এখন কেন যাব? জানি না, তবে তুই যাবি না। ও জোর করলেও যাবি না। কেন যাব না কেন? দরকার কি? পড়তে বসেছিস পর, এখন কোথাও যাওয়ার দরকার নেই। আচ্ছা। ড্রয়িং রুমে ইরা বসেছিল। মেহজাকে দেখে মিষ্টি হাসে, বলে, আমাদের বাসায় চলো, আমরা সবাই মিলে একটা ছোটোখাটো পার্টি দিয়েছি। না আপু, এখন সম্ভব না। আমি আসলে পড়ছিলাম। পড়ছিলে? আচ্ছা, বেশি না, একটু সময়ের জন্য চলো প্লিজ। আপু আসলে দেখো, আমি বাসায় এসে ডাকছি, তুমি তবুও যাবে না? মেহজা অসহায় চোখে মায়ের দিকে তাকায়। মেহজার মা ও ইরার শেষ কথাটা শুনে একটু নরম হলেন, তাই চোখের ইশারায় অনুমতি দিলেন। মেহজা অনুমতি পেয়ে মৃদু হেসে বলল, আচ্ছা আপু, একটু অপেক্ষা করুন, আমি আসছি। কোথায় যাচ্ছ? না মানে এই পোশাকে তো যেতে পারি না। কি পোশাক? জ্যাপসুট? খারাপ কোথায়? আমাদের ইকরাও তো তোমার ওই বয়সে এই পোশাক পরে ঘুরে বেড়াতো। চলো, কিছু হবে না। ইরা মেহজাকে নিয়ে বাসায় গেল না, ছাদে গেল সোজা। সেখানে গিয়ে মেহজা দেখলো তারা 4 ভাই বোন আর অয়ন আছে সেখানে। ইকরা মেহজাকে দেখে বলল, কি খবর পিচ্চি? মেহজা একটু লজ্জা পেল, তাকে জাম্পস্যুটে বাচ্চা বাচ্চাই লাগে। সে চাইছে ক্রাশের সামনে বড় হতে, কিন্তু তাকে ধরে বেঁধে সবাই বাচ্চাই বানাতে চাইছে। সে হেসে বলল, ভালো আপু, আপনার কি খবর? বেশ ভালো। মেহজা দেখলো ছাদের কর্নারে ইরফান আর অয়ন বারবিকিউ করছে, আর ইমা তাদের সাথে দাঁড়িয়ে আছে। এটা ওটা ভুল ধরছে। ইরফানের মুখটা দেখা গেল শক্ত হয়ে আছে। হয়তো বোনের এত বেশি ভুল ধরা আর খবরদারি সে সহ্য করতে পারছে না। অয়ন এতক্ষণ ওদিকে মুখ করা ছিল, তাই মেহজাকে খেয়াল করেনি। এখন পিছন ফিরে মেহজাকে দেখে সে লাফিয়ে উঠল খুশিতে। দ্রুত পায়ে সামনে এগিয়ে এসে বলল, তোমাকে তো প্রথমে চিনতেই পারিনি। দুপুরে যুবতী মনে হচ্ছিল, এখন খুকি মনে হচ্ছে। কথাটা শুনে মেহজার নাকের ডগা লাল হয়ে গেল। তার ইচ্ছা করছে এবার লোকটাকে ছাদ থেকে ফেলে দিতে। ইরফান অয়নের কথা শুনে সামনে তাকায়। মেহজাকে সেও লক্ষ্য করেনি শুরুতে, তবে অয়নের কথাটা শুনে সে বেশ বিরক্ত হলো। এত কথা বলার দরকার কি? ইরফান মেহজাকে পরখ করে। তার ভাষ্যমতে মেহজা ছোট বাচ্চাই, আর বাচ্চাটাকে আজকে বেশি বাচ্চা লাগছে। মেহজার ভালো লাগছে না, অস্বস্তি লাগছে ভীষণ। ইরাকে বলল, আপু এবার আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। মাত্রই তো এলে, কি আর দেরি হবে? অয়নও বলল, ঠিকই তো, এখন যাওয়া চলবে না। অয়নকে মেহজা রীতিমতো পাত্তা দিল না। একটুতেই সে বেশি মাথায় উঠে পড়েছে, আর একটু দিলে নাচানাচি শুরু করবে। দরকার নেই। ইমার হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ইরফান সামনে এগিয়ে আসে। মেহজাকে বলল, বি ইজি, আমরাই তো। বসো, আপাদের সাথে কথা বলো, ভালো লাগবে। তারপর অয়নের দিকে তাকিয়ে বলল, তুই আমার সাথে আয়। দিনটা রবিবার, ঝলমলে রোদের আলো ভরা দিন। মাঝে মাঝে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। সামনেই বসন্ত পদার্পণ করবে, তাই বসন্তেরও কিছু আমেজ দেখা যাচ্ছে। মৃদুমন্দ বাতাসে চারদিক ছেয়ে আছে। মেহজার ব্যালকনির পর্দাটা বাতাসে ঝাপটায় উঠছে, আর মেহজা পড়ার টেবিলে বসে সেদিকেই তাকিয়ে আছে। তার পড়াতে মন নেই। বাইরের সুন্দর দৃশ্যটা দেখতেই কেন যেন ভালো লাগছে। মেহজা ঠিক করলো এবার এই পর্দাটা বদলে ফেলবে। তার পরিবর্তে একটা সাদা পাতলার মধ্যে জর্জেটের পর্দা এনে লাগাবে। তখন দেখতে আরো বেশি ভালো লাগবে। হালকা বাতাসেও পর্দাটা নড়বে। বসন্তের দিনগুলি সুন্দর করে উপভোগ করা যাবে। বাতাসে গতি বৃদ্ধি পাচ্ছে। এবার পর্দা আরো বেশি উঠছে, যার ফলে বাইরের আকাশটা উঁকি মারছে। পেঁজা তুলোগুলো কি সুন্দর ছুটোছুটি করছে। মেহজার চট করে মনে হলো এই মেঘের উপর যদি একটু শুয়ে থাকতে পারতো, শুয়ে শুয়ে একটু সারা বাংলাদেশ ঘুরতে পারতো। আচ্ছা,
এমন স্বপ্নগুলো পূরণ হয় না কেন? হলে কি খুব বেশি ক্ষতি হতো? মেঘগুলো নরম গদি কেন হলো না? এগুলো কেন বাষ্প হতে গেল? মেহজার মনে পড়ল ছোটবেলার আরেকটা স্মৃতি। যখন সে ছোট ছিল তখন ভাবতো আকাশ ধরা যায়, দূরের ওই সৃষ্টি গাছে উঠলে ধরা যাবে। তবুও যদি ধরা না যায় একটা মই নিয়ে আসলেই হবে। গাছের উপর মই রেখে সে উপরে উঠে আকাশ ধরবে। ভাবতে মেহজার হাসি পেয়ে গেল। ছোটবেলার ইচ্ছেগুলো এত সুন্দর কেন? মেহজার ভাবনার মাঝেই তার মা এসে টেবিলে চায়ের কাপ রাখলো। মেহজাকে আনমনে ব্যালকনির দিকে তাকিয়ে মুচকে হাসতে দেখে তিনি চমকে গেলেন। মেয়ের হয়েছে কি? কি এত ভাবছে সে? এই এই মেজা, মেহজার ভালো লাগার রেশটা মায়ের কর্কশ স্বরে কেটে গেল। কিছুটা বিরক্ত হয়ে বলল, কি চিল্লাও কেন? আমি চিল্লাচ্ছি? হ্যাঁ, তুই ওইদিকে তাকিয়ে হাসছিস কেন? মাথায় সমস্যা আছে? আজব, ওদিকে তাকিয়ে হাসলে মাথায় সমস্যা হবে কেন? তো অকারণে হাসে কেউ? হাসেই তো, পাগলারা হাসে। মেহজার মা চোখ বড় বড় করে বললেন, তুই কি নিজেকে পাগল দাবি করছিস? করলে ক্ষতি কি? আমরা সবাই পাগল, আমাদেরই পাগলের রাজত্বে। সাবিনা বেগম মেয়ের দিকে এমন ভাবে তাকালো, তার কেন যেন মনে কু গাইছে। মেয়েটা রূপবতী, একা একা মাঝে মাঝে ছাদে ঘোরাফেরা করে, রাতে ব্যালকনিতে বসে থাকে। কোনো আলগা বাতাস লাগেনি তো? তিনি বেশ ঘাবড়ে গেলেন। কি মনে করে 3 কুল পাঠ করে মেয়ের সারা শরীরে ফু দিলেন। মায়ের কাণ্ড দেখে মেহজা হা হা করে হেসে উঠল। এতে যেন সাবিনা বেগমের ভয়টা আরো বেড়ে যায়। ফট করে তিনি বলে উঠলেন, আজ থেকে ছাদে যাওয়া তোর বন্ধ, আর রাতের বেলায় বারান্দায়ও যাবি না, মনে থাকে যেন। মা চলে যেতেই মেহজা হাসতে হাসতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বললেই হলো, ছাদে না গেলে সে ইরফানকে দেখবে কিভাবে? মা শুধু শুধু চিন্তা করছে। বদ নজর তার লাগেনি, বরং সে কাউকে লাগিয়েছে। এটা কি মাকে বলা যায়? বিকেলবেলায় কোচিং থেকে ফেরার পথে মেহজা ইরফানের গাড়িটি দেখতে পায় রাস্তার এক পাশে। যদিও একই রকম গাড়ি অনেকের থাকতে পারে, কিন্তু সে ইরফানের গাড়িটা ভালোভাবেই চেনে। গাড়ির লুকিং গ্লাসে একটা কাপড় ঝোলানো থাকে ইরফানের গাড়িতে। এখানেও সেটি আছে। অতএব নিশ্চিন্তে বলা যায় এটা ইরফানেরই গাড়ি। ইরফানের গাড়ি থাকলেও ইরফানকে কোথাও দেখা গেল না। সে এদিক ওদিক চোখ বুলিয়ে দেখলো ইরফান নেই। গাড়িটা যেখানে পার্ক করা তার সামনেই একটা 5 স্টার রেস্টুরেন্ট রয়েছে। মেহজার মনে হলো ইরফান বোধহয় সেখানেই গিয়েছে। সে একটু এগিয়ে যেতেই দেখলো তার অনুমান সঠিক। ইরফান সেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসছে। মেহজার ঠোঁটের কোণে হাসি ফুটল। কিছুক্ষণের মধ্যে আবার সেই হাসি মিলিয়ে গেল। ইরফানের পেছন পেছন বেশ সুন্দরী একটা মেয়েও আসছিল। দেখে বোঝা যাচ্ছে অভিজাত পরিবারের সন্তান, এবং বয়সটা অনুমান করে যা বোঝা যাচ্ছে 25 কি 26। মেয়েটা যখন ইরফানের গাড়িতে উঠল তখন মেহজা যেন সবচেয়ে বড় ধাক্কাটা খেলো। ইরফান কি সুন্দরভাবে মেয়েটির জন্য দরজা খুলে দিল। মেয়েটি সিটে বসে তার দিকে তাকিয়ে মিষ্টি হাসে। বিপরীতে ইরফানও হাসল। চোখের পলকে দুজন চলে গেল। গাড়ি কোথায় কোন দিকে গেল সে জানে না, কারণ সে আর কিছু দেখার সাহস পাচ্ছিল না। কোনো মতে একটা রিক্সা ডেকে সে বাসার উদ্দেশ্যে রওনা হলো। ভেবেছিল কেনাকাটা করবে আজকে, কিন্তু তার হলো না। বাসায় ফিরে সে রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ল। তা দেখে সাবিনা বেগম বিচলিত হয়ে পড়লেন। মেয়েটা এমন অদ্ভুত আচরণ কেন করছে? কি হলো তার? চিন্তায় অস্থির হয়ে তিনি কল করলেন তার ছোট বোনকে। তার সন্ধানে নাকি অনেক ভালো হুজুর আছেন, তাদের থেকে কিছু সাহায্য যদি পাওয়া যায়। রাতে মেহজা দরজা খুলল। খাবার খেয়েই আবার রুমে ঢুকে পড়লেন। মেহজার মা ব্যাপারটা তার ভাই আর বাবাকে জানালেন। তারাও বেশ চিন্তায় পড়ে গেল। এদিকে মেহজার ছোট খালামণি লক্ষণ শুনে বেশ সিরিয়াস হয়ে বললেন, আফা গো, কি শোনাইলা? মনে হয় আশিক জিনে ধরছে। হাই হাই রে, বলছিলাম এই মেয়ে সুন্দর, এর সাবধানে রাখো। তোমরা তো সেটা শুনো না। এখন এই মেয়ের বিয়ে শাদিতে কত সমস্যা হবে তুমি জানো? কি বলছিস? হ্যাঁ আপা, এক কাজ করো, ব্যাপারটা বেশি দূর না গড়ানোর আগেই বিয়ে দিয়ে দাও। পরে না হলে বিয়ে হবে কি না সন্দেহ আছে। মেয়ে আমার ছোট, এখনই বিয়ে কেন দিব? আর তাছাড়া এত দ্রুত পাত্র পাবো কোথায়? সেদিন বললে না তোমাদের অ্যাপার্টমেন্টের মালিকের ছেলের জন্য প্রস্তাব আসছিল, ওর সাথেই দাও না। তাদের তো শহরে বেশ নামডাক। আমি বলি কি, হাতছাড়া করিও না। ভালো ঘর আর
ভালো বর দুটোই সুযোগ পাওয়া মাত্র লুফে নিতে হয়। না না, ছেলেটার বয়স মেহেজার থেকে বেশি। তো কি হয়েছে? তুমি কি জোয়ান বিয়ে করেছি? মনির বাবা তো আমার 11 বছরের বড়, আমি সংসার করি নাই। আজকালকার ব্যাপারটা আলাদা। কচু আলাদা, আজকাল তো আরো বেশি হয় বরং। আবার ছোট ছেলের বড় মেয়েও বিয়ে করে। এসব অজুহাত দিবা না একদম। যা বলছি তোমাদের ভালোর জন্যই বলছি, পরে বেশি দেরি করলে তোমাদেরই লস। আমও যাবে ছালাও যাবে, সময় থাকতে কাজ সারো। বোনের কথা শোনার পর থেকেই তিনি বেশি দুশ্চিন্তা করছেন। মেহজার বাবার ভাই বেশ বোঝানোর পরেও তিনি বুঝলেন না। পরদিন সকালে তিনি ইরফানদের বাসায় গেলেন, বললেন যে মেয়ে বিয়ে দিতে তিনি রাজি এবং এটাও বললেন মেয়েটা অতি দ্রুত দিতে চান। এদিকে মাহিমা বেগম সেই খবর শুনে খুশিতে আত্মহারা। ইরা চলে যাবে 1 সপ্তাহ পর। ভালো হয় যদি এই সপ্তাহেই শুভ কাজটা সারা যায়। এদিকে যাদের নিয়ে এত আয়োজন তারা কিছুই জানে না। ওই যে প্রবাদ বাক্য আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই, তেমনই মেহজার এরপর 2 দিন খুবই বাজে গেল। সে কোচিং যাওয়া বন্ধ করলো। একদিন বিকেলে সুযোগ বুঝে মায়ের চোখ লুকিয়ে সে ছাদে গেল। তার আগে কি মনে করে একটু ইরফানদের বাসার সামনে গেল। গিয়ে দেখলো তাদের বাসার দরজা খোলা, আর ভেতরে বেশ কিছু মানুষ, হয়তো ইরফানদের অতিথি। মেহজা একটু উকি দিতেই দেখলো সেদিনের মেয়েটা। তাকে দেখে মেহজার বুক ভেঙে কান্না আসছিল। দ্রুত সে লিফটে উঠে পড়ল। ছাদে এসেই তার দুঃখ যেন বেড়ে গেল। ইরফান ছাদে আছে, তার গায়ে ফর্মাল স্যুট, অফিস থেকে এসেছে বোধহয়। তবে সে বাসায় না গিয়ে ছাদে কি করছে? মেহজা আর একটু সামনে গিয়ে দেখলো সে ল্যাপটপে কি কাজ করছে খুব মনোযোগ দিয়ে। মেহজার এই সুদর্শন পুরুষটিকে জড়িয়ে ধরার মতো ইচ্ছা হচ্ছিল। তার ভাবতেও খারাপ লাগছে এই পুরুষ অন্য কারো। দোষ আসলে তার বোঝা উচিত ছিল প্রাপ্তবয়স্ক এই যুবকের কোনো বিশেষ বান্ধবী থাকতে পারে, নিজস্ব পছন্দ থাকতে পারে। তারপরই তার মনে হলো সে এত কিছু কেন ভাবছে, সরাসরি জিজ্ঞেস করলে হয় না? সে এগিয়ে গেল। ইরফানের মুখভঙ্গি দেখে যা বোঝা গেল সে বেশ রেগে আছে। মেহজা পাত্তা দিল না। সে আজ যে করে হোক ইরফানের লাভ লাইফ সম্পর্কে জানবেই। না, বেশ চটে আছে। আজকে অফিসের একটা দরকারি প্রজেক্ট সে নিজের ভুলে নষ্ট করেছে। অফিসে বাবার সামনে টিকতে না পেরে বাসায় এসেছিল কাজটা নিশ্চিন্তে করবে বলে, কিন্তু সেটাও হলো না। বাসায় মেহমান ভিড় ধরেছে। নিজের রুমে গিয়ে দেখলো ইরা সেখানে কি কাজ করছে। তাকে দেখেই বলল, ইয়াস, তুই অন্য রুমে যা, আমাদের তোর রুমে এখন একটু কাজ আছে। অতঃপর তাকে ছাদে আসতে হলো। সারাদিন অফিসের ভেজালে সে আটকা পড়েছিল, খাবার সময়টুকুও পায়নি। এখনো ক্লান্ত শরীরটা নিয়ে সে এখানে বসে কাজ করছে। মেজাজ আর কতটা ঠিক থাকে? এরই মধ্যে হাজির হলো মেহজা। এসেই তার সামনে বসে মিষ্টি করে হাসলো। ইরফানের সেই হাসিটা একটু ভালো লাগেনি। গত কয়েক দিনে মেয়েটা তাকে জ্বালিয়েছে, ভীষণ জ্বালিয়েছে। ইরফান তার কাজকর্মে কিছু আন্দাজ করতেও পেরেছে। গত সপ্তাহে সে এসে বলল, আপনি বিয়ে করবেন না ইয়াজিদ ভাইয়া? মেহজার কথা ইরফান ভুরু কুঁচকে ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছো কেন? তোমার এত সমস্যা হচ্ছে কেন অবিবাহিত আমিকে নিয়ে? একটু রাগত স্বরে বলার কারণ সে আরো 2 বার ও তার বিয়ের কথা জিজ্ঞেস করেছিল। মেহজা হেসে বলল, না মানে আমি সিঙ্গেল। তো আমি কি করব? কিছু না। তারপর সে দৌড়ে চলে গেল। তারপর থেকে ইরফান কিছু একটা বুঝতে পেরে নিজেই অস্বস্তিতে পড়ে গেছে। মেহজাকে একটু অ্যাভয়েড করার চেষ্টাও করছে বলা যায়। উঠতি বয়সে কতজনের কত কিছুই হয়, সবার সব কিছুকে ধরার কোনো মানে আছে? মেহজা দেখলো ইরফান তার দিকে একবার তাকিয়ে আবারও কাজে মন দিল। তার একটু অভিমান হলো এই জন্যে। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, কি করছেন? কাজ করছি। কি কাজ? ইরফান চোখ তুলে তাকালো। মেহজার প্রশ্নের ধরনে তার রাগ আর একটু বেড়ে গেল। কোনো মতে রাগ চেপে বলল, অফিসের কাজ করছি, এখন একটু চুপ থাকলে আমার সুবিধা হয়। মেহজা চুপ করেই রইল। ইরফানের কথা বলার ধরনে তার বেশ খারাপ লাগলো, তবুও ভালোবাসার মানুষের সব সয়ে নেওয়া যায়, নিতে হয়। সে বসা থেকে উঠে দাঁড়ায়, ছাদে হাঁটাহাঁটি করে। ইরফান তার উপস্থিতি পছন্দ করছে না সে বুঝতে পারে, তবুও তার এখনো ইরফানের থেকে কিছু জানা বাকি, নয়তো সে আরো একটি রাত নির্ঘুম কাটাবে। কাজ শেষ হতে ইরফান ল্যাপটপ নিয়ে উঠে পড়ল।
এদিক ওদিক না তাকিয়ে দ্রুত লিফটের দিকে এগিয়ে গেল। মেহজা একপাশে দাঁড়িয়েছিল। ইরফানকে যেতে দেখেই সে পিছন থেকে ছুটে আসে। লিফটের দরজা বন্ধ হওয়ার আগেই সে উঠে পড়ে। তারপর ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি এভাবে আমাকে ফেলে চলে যাচ্ছিলেন কেন? একটু ওয়েট করবেন না? কেন? না মানে আমিও তো বাসায় যাব। তুমি যে এখনই যাবে তা তো আমি জানতাম না। আচ্ছা, কোনো ব্যাপার না। মেহজা হাসলো। তারপর তার মনে হলো সময় বেশি নেই, এখনই কথাটা বলতে হবে। তাই সে চট করেই বলে উঠল, ভাইয়া, আপনাদের বাসায় একটু আগে গিয়ে দেখলাম নীল থ্রি পিস পরা একটা মেয়েকে। মেয়েটা আপনাদের কিছু হয়? ইরফানের জবাব দিতে ইচ্ছে করেনি একদম, তবুও ভদ্রতার খাতিরেই বলল, ওর নাম ইলা, আমার মায়ের বান্ধবীর মেয়ে। তোমার সিনিয়র হবে, 4-5 বছরের। সিনিয়র জুনিয়র তো জানতে চাইনি। মেয়েটা সিঙ্গেল? সিঙ্গেল নাকি মিঙ্গেল তা আমি জানবো কি করে? আর তোমারই বা এত ইন্টারেস্ট কেন? আসলে মায়েদের বান্ধবীদের মেয়ে থাকলে মায়েরা তাদের ছেলেদের সাথে বিয়ে দেওয়ার পরিকল্পনা করে। তো আমি বলছিলাম কি, আপনার মায়ের আবার ওইরকম চিন্তা নেই তো? থাকতেই পারে। মেহজার চোখ মুখ কেমন কাঁদো কাঁদো হয়ে গেল। ইরফানের চোখে চোখ রেখে বলল, পরিকল্পনা যদি করেও থাকে তবে তবে কি আপনি বিয়ে করবেন? ইরফান মেহজার চোখের ভাষা পড়তে পারলো কিনা কে জানে। সে মেহজার চোখে চোখ রেখে বলল, বিয়ে তো কোনো একদিন করতেই হবে। আমার যেহেতু নিজস্ব পছন্দ নেই, তাই আমি মায়ের পছন্দের মেয়েকেই বিয়ে করব। এতে মেয়েটাও খুশি হবে, মাও খুশি হবে। মেহজার চোখ ছলছল করে উঠল। ইরফান লিফট থেকে নেমেই কাউকে কল করে আর তার সাথে কথা বলতে বলতে চলে গেল। একটি বারও পিছন ফিরে দেখেনি। পিছন ফিরলে হয়তো মেহজার চোখ থেকে পড়া অশ্রুকণাগুলো দেখতে পেত। হয়তো সে ইচ্ছে করেই ফিরে চায়নি। সে তো জানেই মেহজা কাঁদবে এমন কথা শুনে। কাঁদলে কাঁদুক, একটু কান্নাকাটি না করলে কি হয়? জীবনে হাসি খুশির সাথে দুঃখ আর কান্নাও অনেক জরুরি। তাছাড়া ইরফান তো জানেই তার মায়ের পছন্দ মেহজা। বোকা মেয়েটা তা বোঝেনি তো কি হয়েছে? ইরফান তো আগেই বুঝে গিয়েছিল তার মা মনে মনে মেহজাকে ছেলের বউ হিসেবে চায়। না হলে প্রতিদিন কানের কাছে মেহজা মেহজা করে ঘ্যান ঘ্যান করতো। আর প্রতিদিনই বা কেন তাকে বাসায় আসতে বলে? কেন? মা কি মনে করে ইরফানও মেহজার মতো অবুঝ? একদমই না। বাসায় গিয়ে মেহজা অবাক হয়ে গেল। ছোট খালামণি এসেছেন চট্টগ্রাম থেকে। মেহজাকে দেখে তার মা ধমকে উঠে বললেন, এই তুই কোথায় ছিলি? ছাদে। কি? এই তোকে আমি মানা করছিলাম না যে ছাদে না যেতে? কেন যাব না? ছাদে গেলে সমস্যা কোথায়? খালামণি বললেন, আপা বকো না তো এখন। মেহজা তুই যা তোর তোর রুমে, তোর মায়ের কথা ধরিস না। মেহজা চলে এলো নিজের রুমে। তার তো রুমেই আসতে হবে। এখন যে এক সমুদ্র কান্না আসবে সেগুলো কি সবাইকে দেখানো যায়? যায় না তো। মেহজার মা বোনের উপর রেগে গেলেন। মেয়েটাকে বারণ করার পরও ছাদে গেছে। সামনে বিয়ে, এখন যদি আবার বড় কিছু হয়ে যায়। মেহজার খালামণি বললেন, আপা শোনো, বেশি চিন্তা করার দরকার নেই। ওর সাথেরটাই ওরে এমন ঘোরায়। তুমি ওরে বিয়ের ব্যাপারে জানতে দিও না। দেখা গেল নিজের ক্ষতি করে বসবে। জানে না ওর মধ্যে এখন আর ও নেই। মেহজার মা মেয়ের চিন্তায় অস্থির হয়ে উঠেছেন। তার ভীষণ ভয় করছে। ছোটবেলায় তার এক সহপাঠীর সাথেও এমন ভয়াবহ ব্যাপার ঘটেছিল। তিনি উপলব্ধি করতে পারছেন এমনটা যদি সত্যি হয় তবে মেয়েকে অনেক যন্ত্রণা ভোগ করতে হবে। আপা তুমি ছেলের বাড়ির কাউকে বলছো যে ওর এই সমস্যা নিয়ে? না, সেটা বলিনি। ভালো করছো, একদম ভালো করছো। বলিও না, বললেই যত সমস্যা। দেখা গেল বিয়ে ভাঙবে পরে। এমনিতেও তোমার মেয়ের বিয়ে দিতে ঝামেলা সৃষ্টি হবে। তার চেয়ে ভালো চুপ থাকো। বিয়েতে আমোদ প্রমোদ করো। শপিং করবে কবে? বিয়ের আর মাত্র 4 দিন। আত্মীয় স্বজন ডাকবা না? আসো, লিস্ট বানাই। সারা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই বোন মিলে লিস্ট তৈরি করলো। মাহিমা বেগম বলে দিয়েছেন বিয়ে হবে কমিউনিটি সেন্টারে। বাড়িতে অনুষ্ঠান হলে চাপ পড়ে বেশি। মেহজার মা আর বাবা তাতেই মত দিলেন। এদিকে চমক এই খবর শোনার পর রাগে ফেটে পড়ছে। তার মা জানালেন তারা আসবে না বিয়েতে। মেহজার মা আর জোর করলেন না। এমনিতেও তার ননদের ব্যবহারে সে আহত হয়েছেন। এখন ভদ্রতা করে আত্মীয়দের খাতিরেই বলেছেন, তবুও তিনি ভালো ব্যবহার করেননি। মেহজার খালামণি বললেন, ভালো হয়েছে না আসুক। এরা আসলে আরো বড় ঝামেলা হবে।
রাতে রাদীপ আর মেহুজার বাবা বাসায় ফিরলে তারা তাদের কার্ড ছাপানোর জন্য বলে দেন। তাছাড়া আরও যা যা ব্যবস্থা করতে হবে সব নিয়ে আলোচনা করেন। মেহুজা সেই খবর আর পেল না। তার সংবাদ প্রচারদাতা রাফসান যে বাড়িতে ছিল না, তাই সে গিয়েছে স্কুল থেকে পিকনিকে। আগামীকাল তার ফেরার কথা। এদিকে কান্নাকাটি করে মেহুজা চোখ লাল করে মুখ ফুলিয়ে ফেলেছে।